একটু রেসপন্স করবা। গত ক্লাসে আমরা এই চিহ্নগুলো দেখছি এবং ফুল স্টপ কিভাবে ব্যবহার করা হয় আমরা সেটাও দেখছি। ফুল স্টপ সাধারণত অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের পরেই ফুল স্টপ ব্যবহৃত হয়, আমরা সেটা শিখেছিলাম এবং এই এক্সারসাইজটাও আমরা করছি। দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাইতেছে। হ্যাঁ, এই এক্সারসাইজটাও আমরা করলাম। এরপরে আমরা কমার ব্যাপারে আলোচনা করছি। কমা ক্ষেত্রে একই পার্টস অফ স্পিচ হলে শেষেরটার পূর্বে এন্ড এবং অন্যান্যগুলো সেপারেট করার জন্য কমা ব্যবহার করতে হয়। তো এই ব্যাপারগুলো আমরা শিখছি। পাশাপাশি কমার জন্য এখানে এক্সারসাইজও দিছি। সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়, সেটাও আমরা জানি। তো আসো এবার এগুলো আমরা দেখছি, মানে লেটার বা অ্যাপ্লিকেশনে করার জন্য, সম্বোধন করার জন্য এভাবে কমা ব্যবহৃত হয়। ইউজ, সিনসিয়ারলি এভাবে কমা ব্যবহৃত হয়। তো এই এক্সারসাইজটা আমরা করছিলাম কালকে। আসো এবার সেমিকোলন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই মনে রাখতে হবে এবং ভালো করে পড়তে হবে সেমিকোলন বিষয়টা। তো এখানে ব্যাপারটা দেখো সবাই, কোঅর্ডিনেটিং কনজাংশনে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন ধরো এগুলো হচ্ছে কি, এই চিহ্নগুলো হচ্ছে সেমিকোলন, অর্থাৎ কোলনের অর্ধেক। We went to the playground, we played football, we enjoyed ourselves. এখন ব্যাপারটা তোমরা লক্ষ্য করো, এখানে বললো কি কোঅর্ডিনেটিং কনজাংশনে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকোলন ব্যবহার করব, কিন্তু এখানে বিষয় লক্ষ্য করো তোমরা, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? কোঅর্ডিনেটিং কনজাংশন কি মনে রাখবা, এখানে ফ্যান বয়েস, ফ্যান বয়েসের এফ ফর A for ant, N for nor, B for but, O for or, Y for yet, S for so, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো, কোঅর্ডিনেটিং কনজাংশনে যখন কনজাংশন বাদ দেওয়া হবে, আসাবার সেন্টেন্স আমরা ধরি, হি হ্যাড all the qualification yet he did not get the job. এখন একটা চার্ট তোমরা মনে রাখো যে এই শব্দগুলোর দ্বারা বিপরীত অর্থ প্রকাশ করলে, এই শব্দগুলো দ্বারা বিপরীত অর্থ প্রকাশ করলে কোঅর্ডিনেটিং কনজাংশনের জায়গায় কি বসবে? সেমিকোলন বসবে। লক্ষ্য করো, একটু মনোযোগ দাও। therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless সেন্টেন্সে যদি শব্দগুলো দ্বারা বিপরীত কোনো অর্থ প্রকাশ করে তখন ওই জায়গায় ওই শব্দের পূর্বে এই শব্দগুলোর যে কোনো একটাই থাকবে, ওই শব্দের পূর্বে সেমিকোলন ব্যবহার করতে হবে। যেমন ধরো he had all the qualifications, তার সব যোগ্যতাই ছিল, yet he didn't get the job, কিন্তু এখনো সে জব পায় নাই। দেখো এখানে কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করেছে। বিপরীত অর্থ প্রকাশ করেছে আমরা কিভাবে বুঝলাম? একটাই কারণ, তার সমস্ত কোয়ালিফিকেশন আছে কিন্তু সে জব পায়নি। দেখো বিপরীত অর্থ দিচ্ছে না ফাহমিদ? জি স্যার। আরে কোয়ালিফিকেশন থাকলে তো তার জব পাওয়ার কথা, বা নিজে নিজে জব করে নিতে পারতো, জব ক্রিয়েট করতে পারতো, কিন্তু কোনো জবই পায়নি। তার মানে এখানে এই ইয়েট দ্বারা বিপরীত অর্থ বোঝাচ্ছে। তো যখন এই যে কোনো একটা শব্দ থাকুক না কেন বিপরীত অর্থ বোঝাবে, এই যে কোনো একটা শব্দের যেটাই থাকবে তার পূর্বে সেমিকোলন বসবে।
এখন দেখো এই সেন্টেন্সটা লক্ষ্য করো, যেখানে ফুল স্টপ ব্যবহার করা যায় কেবল সেখানেই কি ব্যবহার করতে পারবো, সেমিকোলন ব্যবহার করতে পারবো। যেখানে ফুল স্টপ ব্যবহার করা যায় সেখানে সেমিকোলন ব্যবহার করতে পারবো। যেমন ধরো আমি কিন্তু এখানে স্যার ফুল স্টপ ব্যবহার করতে পারলে আর সেমিকোলন ব্যবহার করার কি এখন দরকার? পার্থক্য কি, মানে ফুল স্টপ এবং সেমিকোলনের মধ্যে পার্থক্য কি এই প্রশ্ন করতেছো? জি স্যার। তুমি যখন ফুল স্টপ ব্যবহার করবে তখন এই শব্দগুলো একটাও থাকবে না। এই শব্দগুলো সেন্টেন্সে বসে যখন সেন্টেন্সের বিপরীত অর্থ প্রকাশ করবে তখন ফুল স্টপের জায়গায় তুমি সেমিকোলন বসাবে। বুঝতে পারছো? জি স্যার। এবার এই সেন্টেন্সটা আর একটু বুঝি আমরা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মানে ভোগাবে তোমাকে। কোঅর্ডিনেটিং কনজাংশনে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি, এই যে এগুলো এখানে দেখো, উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লে ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলভস। এখন ব্যাপারটা লক্ষ্য করো, তিনটা সেন্টেন্স তোমাকে আলাদা করতে দিছে, সেন্টেন্স কিন্তু তিনটা। এই জায়গাতে মনে মনে একটা এন্ড ধরতে পারতা, কিন্তু এখানে একটা এন্ড বসাতে পারতা। উই ওয়েন্ট টু প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলভস। এখানে কিন্তু এন্ড নাই, এই যে এ ফর এন্ড, কোঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিছে না এখান থেকে। বুঝতে পারছো? জি স্যার। যখন কোঅর্ডিনেটিং কনজাংশন বাদ দিবে তখন পূর্বের অংশেও আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। এরপরে সেন্টেন্সের ফুল স্টপ তো দেওয়াই থাকবে। আরেকটা দেখো, উই ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এখানে দেখো, এইখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু বাদ দিছে। আমরা একতায় বলি, কথাটা হচ্ছে একতায় বল, অর্থাৎ যখন আমরা সবাই একসাথে থাকি তখন আমরা শক্তিশালী হই। তো এখানে দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, সবাই মিলে আমরা একসাথে কি দাঁড়াতে পারি, বাট ডিভাইডেড উই ফল, বিপরীত শব্দ বোঝাচ্ছে। এখানে বাট হওয়ার কথা ছিল কিন্তু বাটটা এখানে কি আছে, তুলে দিছে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন এখান থেকে বাদ দিছে বলে আমাদেরকে এই জায়গাতে কি বসাতে হবে, সেমিকোলন বসাতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো, আসো এবার দেখি এটাতে বসাতো, ওই যে কালকে বলছি ওইভাবে এটাতে বসাতো, বসে আমাকে নক দিবে, স্যার হয়েছে। সহজ একদম।
হলে বলবা, শেষ হলে বলবা। এই তো স্যার 1 মিনিট। হ্যাঁ, শেষ হলে তুমি বলবা। স্যার হইছে। হুম, 1 হয়েছে মিনিট পুরোটা। দিতেছি। এই সাদ, একটু খেয়াল করো, তুমি একটু স্যার দেরিতে আসছো। হ্যাঁ বলো। দেখলাম। হ্যাঁ, ও আচ্ছা, তুমি তো লিখে ওই পাঠাইছো। পাঠাইছে মেসেজ। হ্যাঁ হ্যাঁ। আই ওয়াশড মাই হ্যান্ডস এন্ড ফেস, এইখানে আইটা স্মল লেটার দিছো কেন? আই ক্যাপিটাল লেটার হবে না সেন্টেন্সের শুরুতে? আর স্যার তুমি খেয়াল করি এত নাই। এখানে এত বড় লেখার লিখতে, সময় স্যার ওই শুনো, স্যার লেখার সময় ওই মোবাইলের কিবোর্ডটা এত বড় ছোটখাটো হয়ে লিখতে, যাইতেছিল তো এত নিজে বড় থেকে। লিখতে হবে না। যেমন ধরো, তুমি জাস্ট বোঝানোর জন্য যেখানে সেমিকোলন ব্যবহৃত হচ্ছে তুমি এভাবে লিখবা। আহ, তোমার কাছে মেসেজ যাবে কিভাবে? স্যার পরীক্ষার হলেও কি আপনি যেভাবে বলতেছেন ওইভাবে লিখবো? হ্যাঁ, না না না, পরীক্ষার হলে কেমনে লিখবা? এখানে বোঝার জন্য বলতেছি। ওই- মানে ওটা না, তুমি জাস্ট মানে যেমন ধরো, কিভাবে মেসেজটা যাবো আমি তো বুঝতেছি না। ওই স্যার নিচে দিয়ে চ্যাটের একটা অপশন আছে চ্যাটের ছোট এখানে করে। তো কয়জন আছে? ও আচ্ছা, হ্যাঁ পাইছি। জুমের জুমের ওইখানে ওই এভরিওয়ানের মধ্যে ক্লিক গেছে, করলে দেখো, ওই যে যেটা পাঠাইছি, মর্নিং এবং আই, এই দুইয়ের মাঝখানে কি আসছে? ওই সেমিকোলন আসছে। তো তুমি এই দুইটা শব্দ লিখবে মাত্র। বুঝতে পারছো? গেছে, তোমার কাছে মেসেজ গেছে? হ্যাঁ আসছে। আমিও তো আজ ছোট হাতে দিছি, আপনিও দিছেন ছোট হাতে না, দিছেন। আমি কপি করে দিছি, যে আই তুমি ক্যাপিটাল লেটারে দিবা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আই না তো, ওই এখানে লেখা কিবোর্ডের মধ্যেও ছোট বড় হয়ে গেছিল আর কি। হ্যাঁ, আই যখনই লিখবা সেন্টেন্স, আই কখন যখন একলা বসবে সব সময় আই কে ক্যাপিটাল লেটার দিতে হবে। তো দেখো এখানে মিলিয়ে নাও। আমি বলতেছি, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়াশড মাই হ্যান্ডস এন্ড ফেস, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। এটা কিন্তু এখানে দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার, দেখো প্রত্যেকটা সেন্টেন্স এখানে কিন্তু ফুল স্টপ হয়। আমরা ফুল স্টপ দিই নাই কেন? এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বাদ আছে, কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের পরিবর্তে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন বসে না, তখন প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করব। তো দেয়ারফোর এর পরে কমা হবে, এগুলো তো কমাতেই শিখাইছি। আই ওয়েন্ট মাই কলেজ, তারপর সেমিকোলন, আই সেট অন দ্য ফার্স্ট বেঞ্চ, সেমিকোলন, আই হার্ড দ্য লেকচার ওয়েল, সেমিকোলন, আই টুক নোটস অফ এভরি পয়েন্টস, আমি প্রত্যেকটা পয়েন্টেরই কি নিলাম? নোট নিলাম। অর্থাৎ যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে না, যখন কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যাভয়েড করবে সেন্টেন্স, তখন ফুল স্টপের জায়গায় আমরা সেমিকোলন বসাবো। প্রশ্ন আছে? বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, আসো এবার কোলন। উদাহরণ দেখানোর জন্য কোলন ব্যবহার করা হয়। যেমন ধরো, এই যে খুবই সুন্দর একটা বিষয়, হি ভিজিটেড 3 cities ডিউরিং হিজ স্টে ইন চিটাগং। চিটাগং এ থাকাকালীন সময়ে সে তিনটা শহর সে কি করেছে? ভিজিট করেছে। তো উদাহরণ হিসেবে দেখাচ্ছে তিনটা শহরগুলো কি কি: কক্সবাজার বিচ, রাঙ্গামাটি এন্ড হিমছড়ি। উদাহরণস্বরূপ দেখাচ্ছে, হি ভিজিটেড 3 cities ডিউরিং হিজ স্টে ইন চিটাগং। তো উদাহরণস্বরূপ দেখাচ্ছে কক্সবাজার বিচ, রাঙ্গামাটি এন্ড হিমছড়ি। হিজ ভার্চুস আর, দেখো এখানে তার তিনটা ভার্চুস মানে কোয়ালিটি বা গুণ, তিনটা গুণের কথা বলা আছে। তার যে সমস্ত গুণগুলো আছে, হিজ ভার্চুস আর সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি এন্ড ট্রুথফুলনেস। শেষেরটার পূর্বে সবগুলো কিন্তু একই নাউন।
তো শেষেরটার পূর্বে এন্ড হয়, অন্যগুলোকে কি করার জন্য, অন্যগুলো সেপারেট করার জন্য কমা হয়। কিন্তু উদাহরণ হিসেবে দেখানো হয়েছে তার গুণগুলো কি, গুণগুলো হচ্ছে সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি এন্ড ট্রুথফুলনেস। তো গুণগুলো এখানে দিল সিনসিয়ারিটি, এই যে উদাহরণস্বরূপ আর কি। উদাহরণস্বরূপ গুণগুলো দিল, ওই জন্য কি দিল এখানে কোলন দিল। তো আসো এবার এখানে কি বললাম আমরা একটু দেখি। হি ডিডন্ট পাসড ইন দ্য এক্সাম। সে, এই দেখো এখানে এই জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ। কোথায়? হ্যাঁ, পারমিত, এই সাদ একটু বলো তো, সাদ বলো, তুমি মেসেজ পাঠিয়ে বলবা এই যে সেন্টেন্সটা এখন দেখাচ্ছি। হি ডিডন্ট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারে নাই। হি ওয়াজ ইল এট দ্য টাইম অফ এক্সামিনেশন, সে পরীক্ষার সময় কি ছিল, অসুস্থ ছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই রুলটা হয়তো তোমাদের পড়া হয়নি। দেখো বলো তো এইখানে কোন শব্দটা দিলে পারফেক্ট মনে হয় সেন্টেন্সটা, এটা মনে মনে একটা শব্দ ঠিক করতে পারো কিনা দেখি, বলো তো কোন শব্দটা দিলে, এই কোলনের জায়গায় কোন শব্দটা দিলে পারফেক্ট মনে হয়। সাদ একটা বলছো, ঠিক আছে তোমারটা। দেখি মুনতাসির বলো তো, ফাহমিদ। মুনতাসির and also কেন, and also he was, স্যার বললাম আর কি এমনি। হ্যাঁ এখানে দেখো, এখানে বিকজ দিয়ে চিন্তা করো তো একটু, বিকজ দিয়ে একটু চিন্তা করো তো তুমি। হ্যাঁ হয়, বিগুণ দিয়ে হয়। কারণ কি, সে পাস করতে পারে নাই, কারণ কি? বিকজ দিয়ে তো কারণটাই বলে, কারণ হি ওয়াজ ইল এট দ্য টাইম অফ এক্সামিনেশন, কারণ সে পরীক্ষার সময় কি ছিল, অসুস্থ ছিল। তো নিয়মটা হচ্ছে, এখন দেখো নিয়মটা হচ্ছে বিকজ এর পরিবর্তে কোলন ব্যবহার করে, অর্থাৎ বিকজ এর পরিবর্তে কোলন ব্যবহৃত হয় কারণ প্রকাশক অংশ যুক্ত করতে পারি। এখানে বিকজ এবং কারণ প্রকাশক অংশ, এই কোলন মানে হচ্ছে বিকজ, এবং এটার পরে কারণ প্রকাশক অংশটা থাকবে। বুঝতে পারছো এখন জি কথা? স্যার। খুবই খুবই টেকনিক্যাল একটা বিষয়, এটা অবশ্যই মাথায় রাখবে। এবার আসি ঘড়ির টাইম। ঘড়ির টাইমে তো এটা স্বাভাবিকভাবে আমরা যখন ঘড়ির টাইম লিখি, দুটোকে আলাদা করার জন্য আমরা এইভাবে কোলন ব্যবহার করি, স্বাভাবিকভাবে কোলন ব্যবহার করি। বুঝতে পারছো? জি এখন দেখি এই কোলনের এক্সারসাইজটা করো, লিখে আমাকে পাঠাও। কোলন কোথায় ব্যবহার করবা করো, এবার হইলে কমপ্লিট হইলে আমাকে বলবা স্যার হয়েছে। স্যার ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অসঠিক, সঠিক না। অ্যাম্বিগুইটি শব্দের অর্থ দুর্বোধ্যতা, দুর্বোধ্যতা মানে কি বোঝা যায় না এরকম।
আগে পড়ে বুঝে ফেলো, তারপর বুঝলে তারপর এমনিতেই তুমি বসাতে পারবা। হইছে এটা? স্যার পাঠাইলাম তো মেসেজ। হ্যাঁ হ্যাঁ দেখছি তোমাদেরটা হইছে। যেমন ধরো এখানে যে বিষয়টা বললো, there are several punctuation marks according to English grammar. উদাহরণের জায়গায় কি বলবে, ওই যে ওই ইয়াটা কি বলে, এটা নামও তো ভুলে গেছি। সেমিকোলন। সেমিকোলন, ফুল স্টপ, কমা, কোলন, হাইফেন, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা ইত্যাদি। এই সেন্টেন্সটা বোঝার বিষয় আছে। উই শুড বি কেয়ারফুল, আমাদেরকে কি হতে হবে, কেয়ারফুল হতে হবে। বিকজ এখানে কি বসবে, কেয়ারফুল, কেয়ারফুল এখানে কি বসবে, এখানে তোমার ইয়ে বসবে, বিকজ এর চিহ্ন বসবে, অর্থাৎ এই যে সেমিকোলন, এই যে যেটা আমরা দিলাম এটা বসবে এখানে। বিকজ উই শুড বি কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল বিকজ inappropriate punctuation marks may result in ambiguity. কারণ এটার কারণে কি ambiguity মানে অর্থ উলটপালট হয়ে যেতে পারে। বুঝতে পারছো? এটার অনেক উদাহরণ আছে। জি স্যার। উদাহরণ এই উল্টাপাল্টা দিলে, উল্টাপাল্টা পাংচুয়েশন মার্ক দিলে অর্থ কিন্তু বহুত মারাত্মক হয়ে যেতে পারে। ওই যে দেওয়ালে লিখে থাকে না, এখানে দাঁড়িয়ে প্রস্রাব করবেন, করবেন না, করবেন পর্যন্ত দিয়ে যদি তুমি পাংচুয়েশন ব্যবহার করো, এখানে কিন্তু একেবারে উল্টে হয়ে যাবে অর্থ। তো আসো এবার এখানে দেখো, কথা বলবেন না, কথা বলবেন। এখন দেখো তুমি এখানে পাংচুয়েশন ব্যবহার করো না, এটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কথা বলবেন না বললে শাস্তি দেওয়া হবে। আবার এখানে যদি আমি এখানে কমা দিই, কথা বলবেন না বললে শাস্তি দেওয়া হবে, এই লাইনটা বুঝতেছো? আমি যদি এখানে বলবেন এর পরে কমা দিই, অর্থ এক ধরনের হয়ে যাবে, না এর পরে যদি কমা দিই অর্থ আরেক ধরনের হয়ে যাবে। কথা বলবেন না বললে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ বলতেই হবে। আবার বলছে কি, কথা বলবেন না বললে শাস্তি দেওয়া হবে। এই বুঝতে পারছো লাইনটা? জি স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে মানে পাংচুয়েশনের ব্যাপারে যে অ্যাম্বিগুইটি, অর্থাৎ অর্থ উলটপালট হয়ে যেতে পারে। এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক বাক্য, সেটা আমরা জানি। যেমন ধরো বিস্ময়সূচক বাক্য বা ইন্টারজেকশন, যেটাকে এক্সক্লেমেশন বলে, এক্সক্লেমেশন মার্ক বসে যদি সেন্টেন্সটা বিস্ময়সূচক হয়। হোয়াট এ নাইস কোট, কত সুন্দর একটা কোট, মানে বিস্ময় প্রকাশ করছে। ওয়াও রিয়েলি, মানে ওয়াও বলে কি বিস্ময় প্রকাশ করছে। জোর প্রকাশের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে এক্সক্লেমেশন ব্যবহার করি। জোর প্রকাশ করার জন্য, অর্থাৎ কি কোনো কিছু এমফাসাইজ করে বলা, যে চাপ দিয়ে বলার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সক্লেমেশন মার্কস আমরা কি করি, ব্যবহার করি। স্টপ, ডোন্ট গো দেয়ার, মানে জোর প্রকাশ করছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো, ভার্ব দিয়ে শুরু হবে, তো জোর প্রকাশ করছে। স্টপ, ডোন্ট গো দেয়ার, মানে চুপ থাকো সেখানে, মানে চুপ, থামো সেখানে যেও না।
এখানে দেখো, দেখি এই দুইটা সেন্টেন্সে তোমরা চিহ্ন ব্যবহার করো তো, যে দুইটা শিখাইছি। স্যার কোন দুইটা, লাস্টের দুইটা? হ্যাঁ হ্যাঁ, একটার মধ্যে লাস্টেরটা, একেবারে লাস্টেরটা তো মধ্যে তো দেওয়া আছে maybe। দুইটা দুইটা না, দেওয়া নাই, তোমরা চেঞ্জ করো। আগে বুঝাও, আমি তো অ্যান্সার দিব। বুঝে চেঞ্জ, তুমি পাংচুয়েশন মার্কস পারলে বসাও। স্যার বলতেছি যে আনসার তো দেওয়া আছে তখন, এখন সরাইছেন আর কি। অ্যান্সার তুমি দেওয়া নাই, এখন হাইড করে রাখছি তো। কোন জায়গায় একটু মানে পার্থক্যটা বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। হুম, হ্যাঁ ঠিক আছে। আসো এবার দেখো, আমি অ্যান্সার দিচ্ছি। সরি, তোমাদের স্যার উল্টা হয়ে আসছে, পুরার জায়গায় আসছে ও মাই ডিয়ার ফ্রেন্ড হ্যাঁ, এটা। আর এই স্টুডেন্ট এখন আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে, স্যার আজকে ক্লাস ছিল, কোথায় যাই। আসো এবার ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন। আসো এবার ডাবল কোটেশনটা দেখি। ডাবল কোটেশন কখন বসে? ডাবল কোটেশন তোমার যখন আমরা ওই যে ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচের জন্য ডাবল কোটেশন ব্যবহার করি। ডাইরেক্ট স্পিচের মধ্যে একটি স্পিচ থাকলে তখন আমরা কি ডাবল কোটেশন ব্যবহার করি। তো স্পিচের মধ্যে যদি আরেকটা স্পিচ থাকে, যেমন ধরো এখানে হচ্ছে এটা একটা স্পিচ, স্পিচের ভিতর হচ্ছে কি এটা আরেকটা স্পিচ, তো স্পিচটা ডাবল হয়ে গেল না? স্পিচটা যেটা ডাবল হয়ে গেল, যখন ডাবল ডাবল হয়ে যাবে, বাইরের যে স্পিচটা আছে ওই স্পিচের ডাবল কোটেশন হবে। এবং এখানে লক্ষ্য করো, এটা বোঝার বিষয় আছে, স্পিচ কিন্তু দুইটা, পুরোটার উপরে ডাবল কোটেশন হবে, ভালো কথা। তো ভিতরে যেটা আছে এটা আমি শেষ করব, কিন্তু আমি এখানে যে স্পিচটা ডাবল কোটেশন, এটা কোথায় শেষ করব? এটা যাবে ফুল স্টপের বাইরে গিয়ে শেষ করব। এই প্রথম যে ডাবল কোটেশন, এটা ফুল স্টপের বাইরে গিয়ে শেষ করব। আর সিঙ্গেল কোটেশনটা এখানে যে চিহ্ন আছে এটা ভিতরে শেষ হয়ে যাবে। এটা ডাবল কোটেশন যেটা, সেটা ফুল স্টপের কোথায় যাবে? বাইরে যাবে। তো আসো এবার এখানে বিষয়টা লক্ষ্য করো যে হি ওয়াজ রিয়েলি গেটিং ক্লোজ এন্ড কেপ্ট শাউটিং। আস্তে আস্তে নিকটে আসতে লাগলো এবং চিৎকার করতে লাগলো। কি বলছে? গেট আউট, গেট আউট। আমরা জানি জোর প্রকাশে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, এই কি চিহ্ন বলছি, যে বিস্ময়সূচক চিহ্ন হয়। কথা বুঝাতে পারছি? এখানে গেট আউট মানে সে কি, এই যে গেট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে জোর প্রকাশ করছে, সে কারণে এখানে কি এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহৃত হয়েছে। তো গেট আউট দিছে, তো এটা যেহেতু ডাবল কোটেশনের ভিতর একটা সেন্টেন্স, সে কারণে গেট আউট কে আলাদা করে দিছে। আর যেটা মূল সেন্টেন্স, ওটাতে ডাবল কোটেশন, এবং শেষের
পরে হচ্ছে ফুল স্টপের পরে হচ্ছে কি বসবে, ডাবল কোটেশন বসবে। এখন আসো বাক্যের মাঝখানে এসে বা শর্ট স্টোরি, শর্ট পোয়েম, সং, আর্টিকেল বা রচনা যদি থাকে এর টাইটেল ব্যবহার করলে তাতে কোটেশন মার্ক ব্যবহার করি। যেমন ধরো, when I was sick my father read me a story book called The Happy Flower. বাবা আমাকে একটা গল্পের বই পড়ে শুনিয়েছিলেন, ওই গল্পের বইয়ের নাম কি, দ্য হ্যাপি ফ্লাওয়ার। দেখো একটা লাইন বলতেছে, লাইনের মাঝখানে বলছে বাবা আমাকে এই বইটা পড়ে শুনিয়েছিল। তো বলছে কি বাক্যের মাঝখানে এসে, শর্ট স্টোরি, শর্ট পোয়েম, সং, আর্টিকেল এর টাইটেল যদি থাকে, এই যে টাইটেল আছে সে কারণে কি ব্যবহার করব, ডাবল কোটেশন মার্ক ব্যবহার করব। দেখে এবার প্র্যাকটিস করো, দেখি বসাও, কি বসাবো বসাও। এতক্ষণ যা পড়ছি এটার এক্সারসাইজ হচ্ছে এটা। স্যার এটা কোন আইটেম? এই পাংচুয়েশনের কালকের ক্লাসটা করোনি তুমি? না স্যার এখনো জমা আছে। দেখো মানে ওই জন্য তুমি এটা বুঝতে পারতেছো না আর কি। কালকে পাংচুয়েশনের ফার্স্ট পার্টটা করেছে, এখন সেকেন্ড পার্ট চলে যাচ্ছে। তুমি এখন আচ্ছা তুমি ইয়ে করবা, দুইটা একসাথে করবা। এখন তো আজকে থেকে তো সামনের শনিবারেই তো ক্লাস হবে না, এরপরে বুধবারের জি ক্লাসটা স্যার। কালকে নিয়ে ফেলছি, তুমি দুইটা করে নিবা আর কি, করলে বুঝতে পারবা। এখন ধরো পাংচুয়েশন যে ইয়েগুলো, যেমন ধরো কমা আলোচনা করছি, কমা আলোচনা করার পরে এভাবে এক্সারসাইজ দিছি। ফুল স্টপ আলোচনা করছি, ফুল স্টপের পরে এভাবে এক্সারসাইজ দিছি। তারপরে তোমার এক্সক্লেমেশন চিহ্ন আলোচনা করছি, এটার পরে এভাবে এক্সারসাইজ দিছি। সেমিকোলন আলোচনা হয়েছে, এটার পরে এভাবে এক্সারসাইজ দিছি। এখন ওরা যেটা করতেছে এটা হচ্ছে ডাবল কোটেশন। এখন যাই আমি অ্যান্সারটা বলি, দেখো ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার হি সেড। দেখো একদম সোজা নারেশনের এই যে ডাবল কোটেশন আলোচনা করছি না, নারেশনের এই যে দেখো এই কথাটা কিন্তু তার। তো আমরা জানি একেবারে খুবই গুরুত্বপূর্ণ, দেখো হি সেড একেবারে নারেশন করার সময় যেভাবে সাজানো থাকে, সে বলল ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, তুমি দেখতে আমার মায়ের মতো। তো তার কথাটা শেষ করার পরে কমা আসে, কমার পরে ডাবল কোটেশন, একদম হুবহু মানে নারেশনে যা করি আর কি, হি সেড সে বলল। তো আবার তার কথার আরেকটা অংশ এখানে আছে, স্পেশালি স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, অর্থাৎ একদম মানে কি মানে ইয়ে হচ্ছে, মা হচ্ছে শ্যামলা তুমি হচ্ছে সাদা, এই ধরনের। স্পেশালি ইন দ্য ডার্ক, এই যে। তো স্পিচটার পরে কি করলো, শেষ করার পরে ডাবল কোটেশন কোথায় হয়, বাইরে হয়। আবার তার স্পিচ আসলো, বাট ইউ ওয়ার অনলি 4, কিন্তু তখন শুধুমাত্র 4 বছর ছিলে, জেরি হোয়েন ইউ কেম হিয়ার, যখন এখানে এসেছিলেন। কমা দিয়ে ডাবল কোটেশন, দ্য রাইটার সেট। তো রাইটারের স্পিচ যেহেতু আগে থেকে এটা ডাবল কোটেশন, বাট থেকে এতটুকু পর্যন্ত এটা কিসের, রাইটারের কি রাইটারের স্পিচ, সে কারণে এখানে ডাবল কোটেশন আছে। তো আবার বলছে কি এখানে দেখো হি সেড আছে, তার মানে এটা পুরোটা ডাবল কোটেশন, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। মাই মাদার লিভস ইন চিটাগং হি সেড। তো এটা স্পিচ, স্পিচের পরে আমরা জানি কি হি সেড এর পূর্বে কি হবে, কমা হবে, হি সেড। এই জিনিসটা পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, কয়েকবার লিখে ফেলবা যে ডাবল কোটেশন কখন, এই যে দেখো শেষ করার পরে কমা হবে, আবার হি সেড এর পরে কমা হয়, আবার এই যে এখানে শেষ করার পরে কি ফুল স্টপ দিয়ে ফুল স্টপের বাইরে গিয়ে আবার ডাবল কোটেশনটা হবে, বা ভিতরে দিলে
ফুল স্টপের ভিতরে দিলে সাথে সাথে মার্কস কেটে যাবে। এই সাত ফাহমিদ বুঝছো তোমরা? জি স্যার, মোটামুটি বুঝতে পারতেছি। এই মোটামুটি না, এটা পুরোপুরি বুঝতে হবে। আশা করি বোঝার সমস্যা নাই, এক্সারসাইজের সমস্যা এক্সারসাইজ করলে ইয়ে করতে পারবে, মানে এক্সারসাইজ করলে তোমরা বুঝতে পারবে আর কি। সাদাও বুঝলাম। আসো এবার ইউজ অফ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কাকে বলে দেখো, পসেসিভ। পসেসিভ যেমন ধরো ফাদার্স ডে, মাদার্স ডে ইত্যাদি আছে। যেমন আমরা প্লুরাল বলি, মাই ফাদার্স বুক, বইটা কার? বাবার। ফাদার্স এর উপরে কি আছে? অ্যাপোস্ট্রফি আছে। যেমন ধরো দিস ইজ রহিমস বুক, বইটা কার? রহিমের। দেখো রহিম, এই যে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। পসেসিভ কেস যেগুলো আর কি, পসেসিভ কেস মানে কি, কারো কোনো কিছু অধিকারে থাকা বোঝাতে কি হয়? পসেসিভ হয়। রহিমের বই, কার বই? রহিমের বই। তো সংক্ষিপ্ত রূপ দেখো, হোয়াটস দ্য ম্যাটার, এটা কিন্তু ওই যে হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ কি? হোয়াটস। এই সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহৃত হয়। তোমাদেরকে এটাও আমরা শিখিয়েছিলাম। হোয়াট ইজ দ্য ম্যাটার, ইট ইজ 8 o'clock। এটা হচ্ছে এই ওটা কিসের সংক্ষিপ্ত রূপ? এই ওটা হচ্ছে অফ এর সংক্ষিপ্ত রূপ। এই কথা বুঝতে পারছো? অফকে সংক্ষিপ্ত করে ও লেখা হয়। যখন সংক্ষিপ্ত রূপ লেখা হয় তখন এই যে যেমন এখানে অ্যাপোস্ট্রফি দিছে, এখানেও ঠিক একইভাবে কি দেওয়া হয়? অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। এই পাংচুয়েশনটা বুঝতে পারতেছো তো? জি স্যার। কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে ব্যবহার করা হয়। এখানে শব্দের অক্ষর কিন্তু বাদ গেছে, এই যে ইজের আইটা বাদ গেছে, অফের এফটা বাদ গেছে। তখন যে স্থান থেকে বাদ যাবে ওই স্থানে কি ব্যবহৃত হয়? কোলন ব্যবহার করা হয়। তো দেখো, দেয়ার আর 10 টেন্টস ইন 100। দেখো কত সুন্দর করে লিখছে এখানে, দেয়ার আর 10 টেন্টস। 10 মানে কি? 10টা। 10টা মানে কি? 10-এর সমষ্টি। 10 টেন্টস ইন 100, অর্থাৎ 100-র মধ্যে 10টা 10 থাকে। কোন বর্ণ বা সংখ্যার প্লুরাল করতে, এই যে 10টা 10, এই যে 10 মানে কি? 10 10 এ 100, এটারে প্লুরাল করার জন্য তখন এই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। 10 টেন্টস, এই যে এইখানে দেখো রহিমস বুক, রহিমের বই, মানে রহিমের বই অ্যাপোস্ট্রফি। আর এইখানে কি 10 কে একাধিক করছে, মানে 10-এর অধিক করছে। এই কারণে এখানে কি বসলো? অ্যাপোস্ট্রফি বসলো। আসো, এটা কিন্তু আমি ওই যে তোমাদের ফার্স্ট পেপার পড়ানোর সময় একাধিকবার বলেছিলাম। একাধিকবার বলেছিলাম মানে কোথায় বলেছিলাম? যেমন ধরো নেলসন ম্যান্ডেলাতে পড়িয়েছিলাম। সে নেলসন ম্যান্ডেলাতে কি পড়িয়েছিলাম? সে হি ওয়াজ ইন জেল অ্যাবাউট 3 ডিকেডস, এই ধরনের একটা লাইন মনে আছে? 3 ডিকেডস। জি স্যার। ওই যে ডিকেডস এর এস মানে কি? এসটা হচ্ছে ডিকেডস এর সংক্ষিপ্ত রূপ। তো যখন ওয়ার্ড চলে গেল তখন এখানে কি দিল? অ্যাপোস্ট্রফি এস। দ্য স্টুডেন্ট লিডার্স অফ এটিএস, এটিএস মানে কি? 80-র দশকের ছাত্র, মানে কি বলে, ছাত্র নেতা। ওয়ার্ক ফর দ্য জেনারেল স্টুডেন্ট, 80-র দশকের ছাত্র নেতৃবৃন্দ সাধারণ ছাত্রছাত্রীর জন্য কি করত? কাজ করত, ওয়ার্ক করত। তো ডিকেড দশক বোঝাতে সাথে এস ব্যবহার করা হয়। বুঝতে পারছো এখন? জি স্যার। এখন দেখি এক্সারসাইজটা করো তো। এই এক্সারসাইজটা যে যা পড়িয়েছি, ওই যে তুমি ইয়ে বসাবা, অর্থাৎ অ্যাপোস্ট্রফি বসাবা।
স্যার করছি। করছো? দেখি জি স্যার। এই ফাহমিদ করছো? না স্যার, করতেছি আস্তে আস্তে। একটু করো, 2 মিনিট সময় দিলাম, বুঝে বুঝে করো, না বুঝলে প্রসিড হয়ে লাভ নাই, কারণ এগুলো ভার্সিটিতেও আসবে, রুল একই কিন্তু বুঝতে হবে। আর তোমাদের তো এই সংক্ষিপ্ত সিলেবাসে পাংচুয়েশন আছে, গুরুত্ব আছে বলে পাংচুয়েশন দিছে। অরূপ কই? অরূপের ও তো গত ক্লাসে আজকে আসেনি কেন? স্যার ঠিক আছে। দেখো এবার অ্যান্সার বলছি আমি, লক্ষ্য করো সবাই। Once I asked little girl, তো লিটল গার্লের ডাবল কোটেশন আসলো হোয়াটস, এটা হচ্ছে হোয়াট ইজ ইউর মাদার্স নেম। দেখো ওই যে মাদারের নাম কি, মাদারের নাম, ওই যে ফাদার্স বললাম, রহিমস বললাম, মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? বেশ ভালো। তো আই নো, ওই বেবিটা বলছে, গার্লটা বলছে, সে কি বললো, আই নো মাই মাদার্স নেম বাট আই ওন্ট টেল ইউ দ্যাট। এই যে দেখো, ওন্ট মানে কি, উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। এই যে ওন্ট, আমি জানি, আমি আমার মায়ের নাম জানি, বাট আই ওন্ট টেল ইউ দ্যাট, আমি সেটা তোমাকে বলবো না। তো আই নেভার টেল মাই মাদার্স, এই দেখো মায়ের নাম আমি কাউকে বলি না, I never tell my mother's, এই যে apostrophe s হবে, mother's name to anybody whom I don't know। এই যে don't, এই ডোন্টটা করতে গিয়ে আসছে, ডোনট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, যাকে আমি চিনি না জানি না তাকে আমি মায়ের নাম বলি না। তো দেখো এই যে অ্যাপোস্ট্রফি কোথায় দিছে, দেখো ফুল স্টপের বাইরে দিছে, প্রশ্নেই তো আছে, এগুলো লক্ষ্য করবো। I said how clever you are, এখানে ইউ আর এর সংক্ষিপ্ত ভাবে এটা দিছে, তার মানে এটা এইভাবে হবে, ইউ আর সংক্ষিপ্ত এইভাবে হয়। আমি বললাম যে তুমি তো অনেক চালাক দেখি, বুঝতে পারলা? চৈতি, ফাহমিদ, সাত। জি স্যার। জি 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 জি। হ্যাঁ, এখন না আজকে আর করাবো না, এতটুকুতেই রাখি, এর বাকিগুলা জি স্যার। এক্সারসাইজের সাথে করতে হবে। যেমন ক্যাপিটালাইজেশন, এটাতে 15-20 মিনিট সময় লাগবে, ক্যাপিটালাইজেশন করাবো, এরপর এক্সারসাইজ, এই যে বোর্ডের এক্সারসাইজ গুলো এভাবে করবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না। তাহলে আজকের নো ক্লাস স্যার। এখানেই সমাপ্ত করলাম। চৈতি, এই যে ক্লাসগুলো একটু করে নিবা, কালকের ক্লাসটা একসাথে লিংক করবা, কারণ এক্সারসাইজ দিলে সবগুলো একসাথে আসবে, তো না হয় বুঝতে পারবা না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকের ক্লাস এখানেই স্যার। সমাপ্তি হলো। জি স্যার, আজকের ক্লাসটা একটু আমি অর্ধেক পাইনি, ভুলে হ্যাঁ গেছি। আমি দিয়ে দিব।